আমি খুব বিস্মিত যে আমরা 24 ঘন্টা আসছি নাই, আপনারা কারণটা এখনো বের করতে পারেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা জানান যে বাংলাদেশ জামাত ইসলামী গতকালকে ঐক্যমত কমিশনের বৈঠকে তারা উপস্থিত হননি বা ঐক্যমত কমিশনকে গতকালকে বয়কট করেছেন, কিন্তু আজকে বাংলাদেশ জামাত ইসলামী ঐক্যমত কমিশনে উপস্থিত হয়েছেন এবং সেখানে তারা তাদের বক্তব্য রেখেছেন। তাদের বক্তব্য শেষে বাংলাদেশ জামাত ইসলামী প্রেস ব্রিফিং করেছেন এবং সেখানে সাংবাদিকরা প্রশ্ন করেছেন আপনারা কেন গতকালকে আসেননি। সম্পর্কে বিস্তারিত কথা বলেছেন বাংলাদেশ জামাত ইসলামীর অন্যতম শীর্ষ নেতা ডক্টর সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের। আমরা বিস্তারিত জামাত ইসলামীর এই প্রেস ব্রিফিং শুনে আসবো। আজকে এখনো পর্যন্ত কোনো পার্টিকুলার পয়েন্টে কনক্লুশন হওয়ার মতো জায়গায় আমরা পৌঁছাই না। সর্বশেষ যে আলোচনা হচ্ছিল সেটা হচ্ছিল এনসিসি ব্যাপারে, ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিলের ব্যাপারে। একাধিকের অসমাপ্ত আছে, আমাদের বক্তব্য এখনো আমরা নীতিগতভাবে যেটা আগে লিখিত দিয়েছি এখনো বলছি, আমরা এনসিসির পক্ষে এরকম একটি সাংবিধানিক ব্যালেন্স কমিটি থাকা উচিত, প্রতিষ্ঠা থাকা উচিত, যারা সাংবিধানিক এবং বিধিবদ্ধ যে সমস্ত সংস্থা আছে সেগুলোর নিয়োগ এবং নিয়ন্ত্রণের ব্যাপারে ভূমিকা পালন করতে হবে। সেখানে প্রধানমন্ত্রী থাকবেন, প্রধান বিরোধী নেতা বা নেতৃবৃন্দ তিনি থাকবেন, আমাদের স্পিকার থাকবে, আপনার লোয়ার হাউস যদি হয় ডেপুটি স্পিকার থাকবেন। এভাবে একটা স্ট্রাকচারের ব্যাপারে আমরা একমত হয়েছি। অরিজিনালি প্রস্তাব ছিল ওনাদের সেখানে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী চিফ জাস্টিস দেন, প্রেসিডেন্ট অ্যান্ড চিফ জাস্টিস থাকবে। এই দুইজনের ব্যাপারে আমরা আপত্তি করেছি এই জন্যে যে একজন হচ্ছে দেশের অভিভাবক হিসেবে দেশের ভূমিকা পালন করবে, আরেকজন জুডিশিয়াল চিফ যিনি দেশের আইন এবং বিচার বিভাগের জন্য জাস্টিসের জন্য প্রধান। তো ওনাদের এই কমিটিতে আনলে এখানে যদি কোনো রকম বিরোধ তৈরি হয় তাহলে একটা মীমাংসা করার আর কোনো বডি থাকে না। সেখানে আমরা বলেছি প্রেসিডেন্ট এবং প্রধান বিচারপতি বাদ রেখে এটাকে কনস্টিটিউট করা। অনেকেই কিছু এদিক ওদিক বলছেন, কিন্তু অলমোস্ট দু একটি দল ছাড়া বাকি সকলেই এনসিসি গঠনের ব্যাপারে নীতিগতভাবে আমরা প্রধান না, আমরা ওইগুলো আমরা মনে করি যে আবার আলোচনা হবে, কনফারেন্স কী হবে, কারা কারা থাকবে সেক্ষেত্রে পরের বিস্তৃত আলোচনা হবে। তবে বাংলাদেশ জামাত মনে করে আমাদের তিন বাহিনীর প্রধান এই জায়গার বাইরে থাকা ভালো নিয়োগের ক্ষেত্রে তাদের যে ফর্মাল যে নিয়োগের প্রক্রিয়া আছে সেটাই থাকে আগের মতো, সেটা প্রশ্ন। আমি খুব বিস্মিত যে আমরা 24 ঘন্টা আসি নাই, আপনারা কারণটা এখনো বের করতে পারেন। আপনারা দেখেছেন যে মাননীয় প্রধান উপদেষ্টা লন্ডন সফরের কিছু কিছু বিষয়ে আমরা আপত্তি জানিয়ে এবং প্রশ্ন করে একটা বিবৃতি আমরা দিয়েছি। সেই বিবৃতিটাই হচ্ছে ওনার লন্ডন সফরের ব্যাপারে আমাদের অফিসিয়াল স্ট্যান্ড, এবং এটা আমাদের নির্বাহী বৈঠকে হাইস্ট বোর্ড যেটা আমাদের অ্যাপেক্স বোর্ড, সেই নির্বাহী বৈঠকের সিদ্ধান্ত ভিত্তিতেই এটা এবং অ্যাপ্রুভালের ভিত্তিতেই সেই স্টেটমেন্ট। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়েছেন অ্যাওয়ার্ড আনার জন্যে, টাকা ফেরত আনার জন্যে, এবং ওনার উপস্থিতিতে বাংলাদেশের অন্যতম বৃহৎ দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি এক্সিকিউটিভ প্রধান বা ভারপ্রাপ্ত প্রধানের সাথে ওনার সেখানে একটা বৈঠক হয়েছে এবং এটাকে আমরা ওয়েলকাম করেছি। এবং মিটিংয়ের আগের দিন অনেকগুলো পত্রিকায়, বিশেষ করে প্রথম আলোতে আমার বক্তব্য ওয়েলকামিং বক্তব্য খুব স্পষ্ট হয়েছে। দুই, নির্বাচনের তারিখের ব্যাপারে উনি যে কথা বলেছেন, সুতরাং ডিসেম্বর হইলেও এটা আমাদের দাবির ভিতরেই। এখন যে ফেব্রুয়ারির ব্যাপারে করার কিছু শর্ত সাপেক্ষে যে ফেব্রুয়ারির কথা বলা হয়েছে সেখানেও আমাদের প্রস্তাবের ভিতরেই। এপ্রিলে যদি হয়তো যেটা উনি ঘোষণা করেছিলেন সেটাও আমাদের প্রস্তাবের ভিতরেই। সুতরাং ডেটের ব্যাপারে বাংলাদেশ জামাত ইসলামী পূর্বাহ্নেই একটা টাইমলাইন দিয়েছে। আমরা বলেছিলাম আমরা একটা পার্টিকুলার ডেটে ওনাকে ডিক্টেট করতে চাই না, রিজিট থাকতে চাই না, আমরা ফ্লেক্সিবিলিটি আমরা এখানেও আমাদের কোনো তেমন আপত্তি। আমরা যে জায়গাতে প্রশ্ন করেছি
যে উনি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছেন, ভাষণ দিয়েই টেলিভিশনে একটা তারিখ ঘোষণা করেছেন। এখানে যদি কোনো পরিবর্তন হয় আলাপ আলোচনার মাধ্যমে, এটা হতেই পারে। বিএনপি একটি বড় দল, তাদেরও দাবি ছিল, এবং আলোচনা করে উনি যদি কনভিন্স হন যে এটা চেঞ্জ হতে পারে, এখানে আমাদের কোনো কথা নেই। কিন্তু সেটা ভালো হইতেও যেহেতু উনি একটা টেলিভিশনে কমিটমেন্ট করেছিল, বাংলাদেশে এসে আবার কথাবার্তা বলে এটাকে উনি রিভাইজ করতে পারতেন, কিন্তু সেটা উনি করেন। দুই, আমরা বিশ্বের সাথে দেখলাম যে উনি একটি দলের প্রতিনিধির সাথে জয়েন্ট স্টেটমেন্ট করেছেন, যৌথ বিবৃতি। এটা পৃথিবীর ইতিহাসে রিপিট হয়েছে, আছে কিনা আগে এক্সাম্পল আমাদের জানা নেই। বিভিন্ন দেশের সরকারের সাথে প্রধান বিরোধী দল বা পার্লামেন্টের প্রতিনিধিত্বকারী দলগুলোর সাথে বিদ্যুৎ হয়, কারণ তখন তাদের একটা স্ট্যাটাস যে পায়। এখানে বহুদলীয় গণতন্ত্রের 100-এরও বেশি দল আমাদের দেশে আছে, তাহলে তো এমন এক কালচার তৈরি হবে, উনি যার সাথে কথা বলেন একটা জয়েন্ট স্টেটমেন্ট করতে হবে। আমরা মনে করি এটা নজিরবিহীন ছিল এবং এটা প্রপার ছিল না। এতে অন্যান্য বাকি সকল দলেই কিছুটা বিব্রত হয়েছে, আমরাও সেরকমই ব্যক্তিগতভাবে জামাত ইসলামী নয়, অ্যাজ এ হোল সকল দলগুলো এখানে কিছুটা বিব্রত হওয়ার মতো পরিস্থিতি রয়েছে। জয়েন্ট স্টেটমেন্ট এবং জয়েন্ট প্রেস মিটিং এখানে আমাদের আছে, বিএনপির ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই। আমরা সেই কারণে আমাদের এই ধারণা হয়েছে যে মাননীয় প্রধান উপদেষ্টা তার নিরাপত্তা হারিয়েছে, এবং এইভাবে যদি চলতে থাকে তাহলে যে সংস্কার কমিশন আছে এখনও তারা খুব বেশি অগ্রসর হতে পারে, এবং এটা অনেকটা পর্বতের মুশিক এটা প্রসব করার মতো একটা পরিস্থিতি দাঁড়াবে, কার্যকরিতা হারাবে। সেই কারণে প্রতিটি প্রতিবাদ হিসাবে আমরা গতকাল আসিনি। এর মধ্যে আমাদের সাথে ইন্ডিয়ান গভর্নমেন্টের অনেক ঊর্ধ্বতন ব্যক্তিরা যোগাযোগ করেছেন, এবং কাল দুপুরে মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের মাননীয় আমিরের সাথে ফোন করেন এবং কথা বলে আমরা আমাদের কথা বলেছি, উনি কিছুটা রিভাইজ করেছেন এবং এটা আশ্বস্ত করেছেন যে ওনার সরকার নিরপেক্ষ সরকার, ওনারা কোনো দেশের দল বা গোষ্ঠীর প্রতি ইনক্লাইন না, আগামীতে এসব ব্যাপারে তারা নিরপেক্ষ এবং স্বচ্ছ ভূমিকা পালন করবেন এবং সে ব্যাপারে আরও অনেক যত্ন পাবেন। এই পরিপ্রেক্ষিতেই ওনার সাথে কথা বলা এবং অন্যান্য কর্মকর্তাদের সাথে কথা বলার পরিপ্রেক্ষিতে আমরা আজকে আবার আসার জন্য সিদ্ধান্ত নিয়েছি। আমরা কোনো কিছুই অচল অবস্থার সৃষ্টি হোক সেটা আমরা চাই না, আমরা সবসময় ইন্ডিয়ান গভর্নমেন্টকে সহযোগিতা করি, কিন্তু যেখানে ব্যর্থ হয় সেখানে অবশ্যই আমাদেরকে কথা বলতে হবে। আমরা আশা করি আমরা এখন থেকে রিফর্মস কমিটিতে আমরা রেগুলার থাকতে পারবো ইনশাআল্লাহ। একটা প্রশ্ন নেবেন ভাই, সেটা হলো যে অনেকে ভাবছে যে এটা দিয়ে এক্সিকিউটিভ পাওয়ারটা ভাগ হয়ে যাচ্ছে, এবং এরকমও আলোচনা যে যারা ক্ষমতা যেতে পারবে না তারা চাইছে সরকারের হাত পা বেঁধে দিতে, মানে এদিকে তাহলে কি সবার দলীয় স্বার্থে চাইছে? জি, আপনি যে ব্যাখ্যা দিচ্ছেন এই ব্যাখ্যা এটাও তো হইতে পারে যে সেটা দলীয় স্বার্থে হইতে কথা বলতেছে, তারা দলের স্বার্থে কোন দল উপকৃত হবে, কোন দল ক্ষতিগ্রস্ত হবে, জাতীয় পর্যায়ে সিদ্ধান্তগুলো সেই বিবেচনায় কোনোভাবে আসা উচিত আসতে হবে। যেটা হওয়ার দরকার, যেটা হলে দেশের জন্য ভালো হবে, কল্যাণ হবে, স্মুথ গভর্নমেন্ট হবে। এটা আমরা মনে করি যে বাংলাদেশের 54 বছর অভিজ্ঞতা আমরা দেখেছি যে কোনো একটি শুধুমাত্র প্রধানমন্ত্রী বা যখন প্রেসিডেন্ট এত বেশি পাওয়ারফুল হয়ে যায়, চেক অ্যান্ড ব্যালেন্স না থাকার কারণে তারা স্টাইলে দেশ চালাতে চায়, তারা স্বৈরাচার হয়ে যায়, তারা ফেসিবাদ হয়ে যায়, তারা এখন আয়ের হয়ে যায়। সুতরাং বাংলাদেশের জন্য কমপক্ষে বিশ্বের সারা দুনিয়ার কথা বলি, দি প্রেজেন্ট সিচুয়েশন অফ প্র্যাকটিস ইন দ্য গভর্নমেন্ট আমাদেরকে যদি ব্যালেন্স করতে পারে তাহলে অবশ্যই এরকম একটা বডি থাকা উচিত। তার ফেভারে যাবে কি যাবে না, এই সরকারের যাবে না, নির্বাচনের পরে এটা বোঝা যাবে। আর যে কথা বলছি, আমি একটা সরকার নির্বাচনকে সুষ্ঠু স্বচ্ছ করার জন্য কঠোর না, তাহলে আরেকটা হাসিনা মার্কা নির্বাচন এই দেশকে রক্ষা করতে পারে। গতকাল একটু কথা বলতে স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখলাম হঠাৎ করে পত্রিকায় যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়ে গেছে, আমরা প্রস্তুত আছি, দেখি কিনা। আমার কাছে এটা মনে হলো যে উনি লেভেল প্লেইং ফিল্ড কিভাবে বোঝায় উনি বোঝে না। যিনি একটা বিল্ডিংয়ের তালা খোলার মতো ব্যবস্থা করতে পারেন না এক মাসেও, 300টা কনস্টিটিউন্সিতে উনি কীভাবে আইন শৃঙ্খলা রক্ষা করবেন, এটা খুবই একটা বিষয়ের ব্যাপার। আমি ওনাকে সংযতভাবে কথা বলতে অনুরোধ করছি এবং লেভেল প্লেইং ফিল্ড কী হবে নির্বাচনে কাকে বলে এটা
বিষয়টা বোঝার জন্য ওনার কাছে অনুরোধ করেছি। জি ধন্যবাদ। গতকাল একটা ইস্যু ছিল, আপনার একটা প্রশ্ন, একটা প্রশ্ন। হ্যাঁ, গতকাল নারী প্রতিনিধিত্ব নিয়ে একটা ইস্যু ছিল, তো ওই বিষয়ে আপনাদের অবস্থান কি? আমাদের অবস্থান খুবই পরিষ্কার। আমরা বলেছি নারীদের জন্য 100 আসন ডাইরেক্ট ইলেকশন আমাদের আপত্তি নেই, তবে সেটা পিআর সিস্টেমে হইতে হবে, প্রফেশনাল যে ইলেকশন সেটা হইতে হবে। সুতরাং আগে ওইটা সলভ না করলে এটা মতামত দেওয়া কঠিন হবে, কারণ ইফ যদি ইত্যাদি দিয়ে তো কোনো ফাইনাল কোনো সিদ্ধান্ত হয় না। আমাদের ঐকমত্য কমিশন এখন ইফে আছে, যদিতে আছে, বাট আরেকটু পরে যাবে। সুপ্রদর্শক, বাংলাদেশ জামাত ইসলামীর অন্যতম শীর্ষ নেতা ডক্টর সৈয়দ আব্দুল রহমান তাহেরের এই বক্তব্য আপনারা কীভাবে দেখছেন, এবং আজকে বাংলাদেশ জামাত ইসলামী ঐকমত্য কমিশনে উপস্থিত হয়েছেন এবং তাদের বক্তব্য তারা পেশ করেছেন, বিষয়টি আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবে। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।